দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের এরকম অঙ্ক অনুশীলন এটা আমরা প্র্যাকটিস করছি। প্রশ্নপত্র 13 হবে আজকে, আগে প্রশ্নপত্র 12 পর্যন্ত আমরা করেছি। এক একটা দেখো কি বলছে, স্থানীয় মান অনুসারে কথায় লেখো। তোমাদের কাছে যদি বই আছে তাহলে দেখো, তোমরা বুঝতে পারবে স্থানীয় মান অনুসারে কথায় লেখো। তাহলে একের কত আছে, 91 লেখা আছে। তাহলে 91 এই সংখ্যাটিকে স্থানীয় মান, আমরা তো 91 বলি কিন্তু 91 বলতে চাইছে না, এখানে লিখতে হবে 9.1 একক। মানে আমরা মুখে কেমন করে বলি 9.1 91, 9.2 92। তাহলে এখানে 9 সাধু ভাষায় বললে 9.1 একক। তাহলে সেটা এখানে লিখব 9.1 একক। তারপরে আছে 19, আমি আগে সবগুলো লিখে নিই। হ্যাঁ, 301, 103, আর 3×0 = 30। তাহলে এগুলোকে স্থানীয় মানে লিখলে কি হবে, 1.9, তার মানে 1.9 একক। 301, দশকের কিছু নাই, তাহলে এখানে কি লিখবো 300। দেখো 301 একক, আবার কোনো কোনো মাস্টারমশাই বলেন 300.1 একক, এরকম করে লিখতে। এখন যে ফুলে যে ঠাকুর সন্তুষ্ট, তোমার কোনোটাই ভুল নয়। তুমি বড় হলে 300.1 একক এটাও লিখতে পারো, আবার 300.1 একক এটাও লিখতে পারো। 300.1 একক। 103 একই রকম ভাবে 100.3 একক। এখানে 30 আছে, 3×0 = 30, 3.0 একক। তাহলে স্থানীয় মানে কিভাবে আমরা লিখবো সেটা আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে এটা মিটিয়ে দিচ্ছি এখন। এরপরে আছে অঙ্কে লেখো, 2-এর দাগের অঙ্কে লেখো 46। এগুলো খুবই সহজ। তারপর হচ্ছে 3×10=4, তারপর হচ্ছে 330 টাকা, 330 টাকা। 9.9 একক, 9.9 একক। আর শেষে আছে 999, 999। এবার এগুলিকে সংখ্যায় লিখতে বলছে। তাহলে সংখ্যায় লিখতে গেলে আমরা মুখে যেটা বলছি সেটা দেখো, 46, 4×10=6 46। তাহলে 4×10=6 46। 3×10=4, 3×10=4 34। তাহলে 34। 330 টাকা। এবার দেখো 300, অনেকে এরকম করে একক, দশক, শতক লেখো, ও আর লিখবার বয়স নেই, 2 এ পড়ছো। এখন 330 বললে নিজের থেকে এসব মাথায় একক, দশক, শতক এসব না দিয়েই লিখতে পারার কথা। তাহলে 330 টাকা, 3×0 = 30 টাকা। তাহলে এখানে কিন্তু রাশি যেহেতু, এটা আমাকে এখানে শেষে একক বসাতে হচ্ছে। 9 শতক, 9 দশক, 9 একক মানে কি 9 শতক, 9 দশক, 9 একক মানে 999। আবার এখানেও দেখো বলেছে 999, তার মানে এটা হচ্ছে 999। বোকা বানানোর জন্য দিয়েছে। তাহলে আমরা এরকম ভাবে অঙ্কে লেখো, এটা শিখলাম। এটাও মিটিয়ে দিচ্ছি এখন।
এরপরে আছে 3-এর ক। 3-এর ক, এক অঙ্কের সংখ্যাগুলি লেখো। এক অঙ্কের সংখ্যাগুলি কি কি? 1 থেকে শুরু করো, 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10 যখনই হয়েছে 1 0 10, দুটো অঙ্ক থাকছে ওখানে, তাহলে 10-এর আগে পর্যন্ত এক অঙ্কের সংখ্যা। এবার অনেকে বলে 0 এক অঙ্কের সংখ্যা নাকি? না, 0 কোনো স্বাভাবিক সংখ্যা নয়, 0 একটি পূর্ণ সংখ্যা, কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা নয়, তার জন্য 0কে আমরা এক অঙ্কের মানে 0 যা 0 0 0 0 তার মানেও তাই, 0 0 মানেও তাই, সেজন্য 0কে আমরা কিন্তু কখনোই এক অঙ্কের সংখ্যা হিসেবে গণ্য করছি না। তাহলে এক অঙ্কের সংখ্যাগুলি লেখো। তাহলে লেখো এক অঙ্কের সংখ্যাগুলি হলো 1 2 3 4 5 6 7 8 এবং 9। এরপরে বলছে 2 অঙ্কের প্রথম 10টি সংখ্যা লেখো। প্রথম 10টি মানে কি? তাহলে 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? 10 থেকে শুরু হচ্ছে, 1 0 10 থেকে। তাহলে প্রথম 10টি, তাহলে 2 অঙ্কের প্রথম 10টি সংখ্যা হলো 10 11 12 13 14 15 16 17 18 19, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের এত পর্যন্ত হয়ে গেল। এরপরে বলছে 572 সংখ্যাটিতে 5 7 ও 2-এর স্থানীয় মানগুলি লেখো। তাহলে এখানে হয়ে যাবে 4 500, তাহলে 572 সংখ্যায় দেখো 500, 5 সমান 500, 7 সমান কত? 7 সমান 7 10, তাহলে 70, আর 2 সমান 2। এবার এটা আমি সংখ্যায় লিখলাম, এটাকে এরম করে বলতে পারো, অনেকে এরম করেও বলতে পারো 5 শত 7 দশক 2 একক। এরপরে হচ্ছে 5-এর ক, ছোট থেকে বড় হিসেবে সাজাও। তাহলে এটা মিটিয়ে দিলাম। ছোট থেকে বড় হিসেবে সাজাও। কি কি আছে? 5-এর ক, লিখে দিই হেডিংটা, ছোট থেকে বড়। কি কি আছে? 655, 505, 550, 565 আর 650। তাহলে এই ছোট থেকে বড় সবসময় আমরা কি দেখতে পাবো? শতকের ঘর। কয় অঙ্কের সংখ্যা? সবগুলি 3 অঙ্কের সংখ্যা, তাহলে আমার ঝামেলা কম। এরপরে কি হচ্ছে? 3 অঙ্কের পর শতকের ঘর দেখবো। তাহলে শতকের ঘরে কোনটা সব থেকে বড়? শতকের ঘরে 6 আছে, 6 আছে, 5 এগুলো, তাহলে এগুলো নিয়ে আমার এখন কোনো আলোচনাতেই আসবে না। তাহলে এই দুটো হচ্ছে বড় সংখ্যা, তার মধ্যে 600, এবার 5 10, এখানেও 5 10 আছে, 5 10-এর সঙ্গে 5 আছে, 5 10-এর সঙ্গে 0 আছে, তার মানে এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা এটা, তারপরে এটা, তারপরে এবার যেগুলো আছে খুঁজছে, তাহলে ছোট থেকে বড়। এবার দেখো, তাহলে এখানে যে 3টে সংখ্যা আছে 505, 550, 565, তাহলে এই 3টের কাজ এবার দেখো, সব থেকে কম কোনটা? 500 আছে, 500 আছে, 500 আছে, এখানে 0 দশক, 5 দশক, 6 দশক, তাহলে সব থেকে ছোট আমার এটা, কেন কি এখানে দশকের ঘরে কিছু নাই। তাহলে সব থেকে ছোট হচ্ছে 505, তারপরে হচ্ছে 550, 565, 50-এর থেকে 65 বড়, তাহলে 550, তারপরে 565,
আর আমরা আগে এই দুটো কাজ করে রেখেছিলাম 650 আর 655, তাহলে 650 হচ্ছে ছোট, তারপরে 655 হচ্ছে সব থেকে বড়। তাহলে এরকম করে মোটামুটি সব থেকে ছোট আর সব থেকে বড় এটাকে কিন্তু একটু আলাদা করে নজর করে নেবে, তারপরে মাঝের অঙ্কগুলো দেখবে ঠিকঠাক পারবে। খ, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 3 অঙ্কের বৃহত্তম, তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে 999। আর ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো 99 হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তারপরে 100। 100 মানে একের পিঠে দুটো শূন্য, তাহলে এটা মানেই এর থেকে ছোট 3 অঙ্কের সংখ্যা আর হয় না। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। অনেক সময় এরকম প্রশ্ন দেয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত, বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত। অন্তর মানে পার্থক্য। এই প্রশ্নগুলো কিন্তু ঠিকঠাক নজর করবে। এবার 6 অঙ্কটা খুব ভালো। 6 অঙ্কটা বলছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো। কোনো প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীতে যথাক্রমে 45 জন, 40 জন, 35 জন, 32 জন ছাত্রছাত্রী পড়ে। বিদ্যালয়টির মোট ছাত্র সংখ্যা কত? তাহলে এই যথাক্রমে শব্দটাকে মনে রাখবে কিন্তু। যথাক্রমে মানে তাহলে প্রথমে আমার ক্লাসগুলো বলেছিল আর তারপরে সংখ্যাগুলো বলেছে, তার মানে প্রথম ক্লাসের সঙ্গে প্রথম সংখ্যা, দ্বিতীয় ক্লাসের সঙ্গে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় ক্লাসের সঙ্গে তৃতীয় সংখ্যা এবং চতুর্থ ক্লাসের সঙ্গে চতুর্থ সংখ্যা, এই ব্যাপারটাকে মনে রাখবে। তাহলে এটাকে তোমরা অনেকে কি করে জানো তো, ওই উপর নিচে 45, তারপরে তার নিচে 40, তার নিচে 35, তার নিচে 32 নিয়ে এখানে জন 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 নিয়ে এখানে জন ছাত্র 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 নিয়ে এখানে যোগ করে 5 5 10 আর 2 12, 2 হাত থাকলে 1, 4 4 8, 9 10 11 12 13 14 আর একে 15, 152 জন। আরেকবার মিল নাও, 40 40 80 90 100 110 140 150 152, তাহলে সব মিলে মোট 152 জন ছাত্রছাত্রী আছে। কিন্তু এরকম করে করবে না, একটু সরলের নিয়মে করতে শেখো। তাহলে সরলের নিয়মে অঙ্কটা কি হবে? 45 যোগ 40 যোগ 35 যোগ 32। এবার এখানে লেখো জন, ব্র্যাকেট দিয়ে লেখো জন ছাত্র ছাত্র, হ্যাঁ খালি ছাত্রই বলেছে। তাহলে এরকম করে ব্র্যাকেট দিতে শেখো যে আমার সমস্ত যে ছাত্র সংখ্যা সেটিকে আমি একটি বন্ধনীর মধ্যে নিয়ে এলাম। তাহলে কি হবে, এরপরে আস্তে আস্তে দ্বিতীয় বন্ধনীর ব্যবহার, কিন্তু দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনীর ব্যবহার, গুণ ভাগ, কোনো একটা লিখিত অঙ্ককে সরল আকারে প্রকাশ করা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই দ্বিতীয় শ্রেণীতেই শিখতে হবে। তাহলে এবার যোগ করো। আমরা যোগ করতে গিয়ে কি করি, এককের সঙ্গে এককের ঘর যোগ করবো। তাহলে এককের ঘরগুলোকে একটু মনে মনে এরকম করে দাগ দিয়ে দাও। তাহলে 2 আর 5 ছাড়ো, 2 আর 5 করতে হবে না। এককের ঘরে 5 0 5, তাহলে 10 আর 2 12, 12 2 হাতে থাকলে 1, 30 30 60, 60 আর 40 100, 140 আর 1 10 আছে, তার মানে 150 মানে 15। এবার জন ছাত্র ছাত্রী, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আছে 7 নম্বর, আমি উপরের টুকু অংশটুকু মিটে দিচ্ছি, এটুকু মেটলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বলেছে আন্তর্জাতিক সংখ্যা প্রতীকগুলি লেখো। আন্তর্জাতিক সংখ্যা প্রতীক মানে ইংরেজিতে তোমাকে সংখ্যা লিখতে বলছে। কতদূর লিখবে? আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখব, তাহলেই দেখবো আমাদের আর নতুন করে কিছু লিখতে হচ্ছে না। বা 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারি। তাহলে 0 1, দাঁড়াও, আন্তর্জাতিক সংখ্যা বলেছে 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইগুলো হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা প্রতীক। এই সংখ্যাগুলি দ্বারাই আমরা কিন্তু এবার যত রকম সংখ্যা আছে সমস্ত রকম সংখ্যাই বানাতে পারবো। তাহলে এটা আমাদের আজকে অঙ্ক অনুশীলন 13 যে প্রশ্নপত্র ছিল, সেই প্রশ্নপত্র হলো। প্রত্যেকটা অঙ্ক তোমাকেই পড়তে হবে, তোমাকে পড়ে তোমাকে বুঝে তারপরে সেই অঙ্কগুলো করতে হবে। তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে আমার বই বলে যে বইটি আছে, সেই বইয়ের মধ্যে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো খুবই সহজ। ওই অঙ্ক
যদি করো ভালো কথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু এগিয়ে থাকবার জন্যে তোমাকে এই ধরনের কোনো একটা বাড়তি বই, মানে এই অঙ্ক অনুশীলনী শুধু নয়, অঙ্ক অনুশীলনী হতে পারে, বা এরকম আমার কাছে আর একটা আমি অঙ্ক বই প্র্যাকটিস করাই, এরকম সহজ অঙ্ক, এটা হতে পারে। বা এর সঙ্গে সঙ্গে আর একটা বইও আছে, সেটা হচ্ছে এসো অঙ্ক শিখি। এই এসো অঙ্ক শিখি বলে যে বইটি আছে, দ্বিতীয় শ্রেণীর যে বইটি আছে, এই বইটিও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। এই তিনটে বইয়ের যে কোনো একটা বই প্র্যাকটিস করো। এই বইটা খুবই ভালো, আমি এখন সময় পাচ্ছি না বলে করাতে পারছি না, কিন্তু যখন আমি আস্তে আস্তে অনেকটাই কাজ উঠে যাবে, তখন বিশেষ করে 1-2 এর পড়ানোগুলো যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি 2 এর এই ধরনের বাড়তি যে বইগুলো আছে, এই বইগুলোর প্রত্যেকটা পেজের প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করে দেবো। তাহলে অঙ্ক শিখবার জন্যে তোমাকে স্কুলের বই ছাড়াও যে কোনো একটা বই অবশ্যই পাশে একটু প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা ভাববে যে সবাই কি তাই করছে? সবাই তাই করছে। যারা ভালো পড়াশোনা করছে, খোঁজ নিয়ে দেখো, তারা কিন্তু স্কুলের বইয়ের উপর নির্ভর করে নাই, তার সঙ্গে বাড়তি কোনো একটা বই তারা কিন্তু ঠিক বাড়িতে প্র্যাকটিস করছে। আজকে এই পর্যন্তই।